আমার নাম অর্ণব। আমি তখন কলেজে পড়ি। আমার বাড়ি নদিয়ার এক শান্ত গ্রামে। ছোটবেলা থেকেই আমি ভূতের গল্পে খুব আগ্রহী ছিলাম, কিন্তু কখনো ভাবিনি আমার নিজের জীবনেই এমন কিছু ঘটবে যেটা গল্পের থেকেও ভয়ঙ্কর। আমার জন্মদিনটা ছিল 17ই অগাস্ট। সেদিন সকাল থেকেই বাড়িতে একটু অন্যরকম আনন্দের পরিবেশ ছিল। আমার মা পায়েস বানাচ্ছিলেন আর বাবা বাজার থেকে মিষ্টি আনতে গিয়েছিলেন। আমার ছোট বোন মেঘলা সকাল থেকেই আমাকে বিরক্ত করছিল। সব কিছুই একদম স্বাভাবিক ছিল যতক্ষণ না সেই অদ্ভুত ঘটনাটা ঘটল। সন্ধ্যার দিকে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি দরজা খুলতেই দেখি একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তার গায়ে সাদা ধুতি পাঞ্জাবি, কিন্তু চোখ দুটো অদ্ভুত ফাঁকা, যেন আমাকে ভেদ করে দেখছে। সে কোনো কথা না বলেই একটা বাক্স আমার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য, জন্মদিনের উপহার। আমি অবাক হয়ে বললাম, আপনি কে? লোকটা একটু হেসে বলল, সময় হলে বুঝবে। তারপর সে চলে গেল। আমি পেছন ফিরে তাকাতেই দেখলাম লোকটা নেই, রাস্তা ফাঁকা। আমার বুকের ভিতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। ঘরে এসে বাক্সটা খুলতেই দেখি ভিতরে একটা পুতুল। পুতুলটা দেখতে খুব সুন্দর, কিন্তু অদ্ভুত। বউ পুতুল, লাল শাড়ি পরা, কপালে সিঁদুরের মতো লাল দাগ, চোখ দুটো কাঁচের, মনে হচ্ছিল যেন জীবন্ত। মেঘলা দৌড়ে এসে বলল, ওহ কি সুন্দর, এটা আমার। আমি হেসে বললাম, না রে, এটা আমার গিফট। মা এসে দেখে বললেন, এত সুন্দর পুতুল কে দিল? আমি বললাম, জানি না, একজন অচেনা লোক। মা একটু চিন্তিত হয়ে বললেন, অচেনা লোকের জিনিস এভাবে নেওয়া ঠিক না। কিন্তু তখন আমরা কেউই বিষয়টা খুব সিরিয়াসলি নিইনি। সেদিন রাতে আমি পুতুলটা আমার পড়ার টেবিলের ওপর রেখে ঘুমাতে গেলাম। রাত প্রায় 2টোর দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কারণটা ছিল একটা ফিস ফিস শব্দ। আমি প্রথমে ভাবলাম বাইরে থেকে আসছে, কিন্তু না, শব্দটা ঘরের ভিতর থেকেই আসছে। আমি ধীরে ধীরে উঠে বসে চারদিকে তাকালাম। ঘর অন্ধকার, শুধু জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে। তারপর আমার চোখ পড়ল টেবিলের দিকে। পুতুলটা। আমি স্পষ্ট দেখলাম পুতুলটার মুখটা আমার দিকেই ঘোরানো, কিন্তু আমি তো ওটা অন্য দিকে রেখে ঘুমিয়েছিলাম। আমার গলা শুকিয়ে গেল। ঠিক তখনই আবার সেই ফিস ফিস, অর্ণব। আমি জমে গেলাম, কারণ কেউ আমার নাম ধরে ডাকছিল। আমি স্থির হয়ে বসেছিলাম। বুকের ভিতর ধুকপুক শব্দটা যেন পুরো ঘরে প্রতিধ্বনি হচ্ছিল। অর্ণব। আবার সেই ফিস ফিস। এবার আমি নিশ্চিত শব্দটা টেবিলের দিক থেকেই আসছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, না, এটা আমার কল্পনা, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। কিন্তু পরের মুহূর্তেই যা ঘটল সেটা কোনোভাবেই কল্পনা হতে পারে না। আমি স্পষ্ট দেখলাম পুতুলটার চোখ দুটো ধীরে ধীরে নড়ল। হ্যাঁ, কাঁচের সেই চোখ সরাসরি আমার দিকে তাকালো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, হাত পা যেন অবশ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। তারপর হঠাৎ পুতুলটা টেবিল থেকে মেঝেতে পড়ে গেল। আমি লাফ দিয়ে উঠে লাইট জ্বালালাম। ঘর ফাঁকা, সব কিছু স্বাভাবিক। পুতুলটা মেঝেতে পড়ে আছে, আগের মতোই নিশ্চুপ। আমি ধীরে ধীরে কাছে গেলাম। নিজেকে বোঝালাম হয়তো হাওয়া লেগে পড়ে গেছে। কিন্তু তখনই একটা জিনিস আমার নজরে পড়ল। পুতুলটার ঠোঁটের কোণে যেন একটা হালকা হাসি। পরের দিন সকালবেলা সব কিছু আবার স্বাভাবিক মনে হচ্ছিল। আমি নিজের মনে ভাবলাম, কাল রাতের সবই হয়তো স্বপ্ন ছিল। কিন্তু নিচে গিয়ে দেখি মা আর মেঘলা কিছু একটা নিয়ে কথা বলছে। মেঘলা বলল, দাদা, তুমি কি রাতে আমার ঘরে এসেছিলে? আমি অবাক হয়ে বললাম, না তো, কেন? মেঘলা একটু ভয় পেয়ে বলল, আমি রাতে দেখলাম দরজার কাছে কেউ দাঁড়িয়ে, একটা মেয়েটি কাঁদছিল।
আমার বুক ধক করে উঠল। মা বললেন, ওসব বাজে কথা ভাবিস না। কিন্তু মেঘলা জেদ করে বলল, সত্যি মা, আর একটা পুতুলও ছিল। আমি চুপ হয়ে গেলাম। সারা দিন আমার মাথায় একটা কথাই ঘুরছিল, ওই পুতুলটা। বিকেলের দিকে আমি ঠিক করলাম বাক্সটা আবার ভালো করে দেখব। আমি পুতুলটাকে টেবিলে রেখে বাক্সটা খুললাম। ভিতরে প্রথমে কিছুই ছিল না, কিন্তু নিচে একটা পাতলা কাপড়ের নিচে আমি একটা পুরনো কাগজ পেলাম। কাগজটা হলুদ হয়ে গেছে, যেন অনেক পুরনো। আমি সেটা খুললাম। তার মধ্যে কাঁপা কাঁপা হাতে লেখা, ওকে মুক্তি দিও না, ও রেগে গেলে সবাইকে শেষ করে দেবে। আমার হাত কাঁপতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেল। আমি ঘুরে তাকালাম। ঘরে আমি একা, কিন্তু বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। তারপর আবার সেই ফিসফিস, ওরা আমাকে বন্দি করে রেখেছে। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। পুতুলটা আর টেবিলের উপর নেই। আমার শিরদাঁড়া থেকে যেন একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল। আমি ধীরে ধীরে ঘরের চারদিকে তাকালাম। দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু পুতুলটা কোথাও নেই। অর্ণব, একদম কাছে থেকে ফিসফিস শব্দটা এলো। আমি ঝট করে পেছনে ঘুরলাম। কেউ নেই। হঠাৎ আমার চোখ পড়ল আয়নার দিকে। পুতুলটা সেখানে বসে আছে। আমি নিশ্চিত আমি ওটা সেখানে রাখিনি। আমার মাথা ঘুরতে লাগলো। আমি দৌড়ে গিয়ে পুতুলটাকে তুলে নিতে গেলাম। হাত দিয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গেই একটা বরফের মতো ঠান্ডা অনুভূতি হলো। ঠিক তখনই সামনে থাকা আয়নায় আমার চোখ পড়ল, আর আমি যা দেখলাম, আমার পিছনে কেউ দাঁড়িয়ে। একটা মেয়ে, লাল শাড়ি, এলোমেলো চুল, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু সে আমার দিকে তাকিয়ে। আমি ঘুরে দাঁড়ালাম। কেউ নেই। আবার আয়নায় তাকালাম। এবারও সে আছে। সে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমাকে বের করো। শব্দটা একদম কানের কাছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। দৌড়ে গিয়ে মায়ের কাছে সব বললাম। মা প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু আমার মুখের অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। বাবা বললেন, এই সব কল্পনা, পড়াশোনার চাপ। কিন্তু তখনই মেঘলা চিৎকার করে উঠল। আমরা দৌড়ে তার ঘরে গেলাম। দেখি ওর আলমারি খোলা, সব জিনিস এলোমেলো, আর দেয়ালে লাল রঙে আঁকা, আমাকে মুক্তি দাও। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাবাও এবার চুপ। সেই রাতেই বাবা আমাদের পাড়ার পুরোহিত হরিদাস মুখার্জির কাছে নিয়ে গেলেন। তিনি খুব মন দিয়ে সব শুনলেন। তারপর পুতুলটা হাতে নিয়ে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, এটা কোনো সাধারণ পুতুল না, এর ভিতরে এক আত্মা বন্দী আছে। আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কে সে? পুরোহিত ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে এই গ্রামেই এক মেয়ে ছিল, নন্দিনী। তাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়। তার আত্মা এখনও শান্তি পায়নি। মা কাপা গলায় বললেন, তাহলে এটা এখানে এলো কিভাবে? পুরোহিত বললেন, কেউ তাকে বেঁধে রেখেছিল এই পুতুলের মধ্যে, কিন্তু এখন সে মুক্তি চাইছে। আমি ফিসফিস করে বললাম, তাহলে যদি আমরা তাকে মুক্তি দিই? পুরোহিত হঠাৎ জোরে বললেন, না। তার চোখ দুটো ভয়ঙ্কর হয়ে উঠল। ও মুক্তি পেলে ও আর নিয়ন্ত্রণে থাকবে না। তখন সে প্রতিশোধ নেবে, যাকে পাবে তাকেই। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই পুতুলটার মাথা আস্তে করে ঘুরে আমার দিকে তাকালো, আর তার ঠোঁট নড়ল। তুমি তো আমাকে সাহায্য করবে, তাই না অর্ণব? আমার পুরো শরীর কাঁপতে লাগল। পুরোহিত হরিদাস মুখার্জির সঙ্গে সঙ্গে মন্ত্র পড়তে শুরু করলেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। পুতুলটা হঠাৎ আমার হাত থেকে পড়ে গেল, কিন্তু মাটিতে পড়ার আগেই থেমে গেল, যেন কেউ মাঝখানেই ধরে রেখেছে। মা চিৎকার করে উঠলেন, হে ভগবান! পুতুলটা ধীরে ধীরে আবার ওপরে উঠল। তার চোখ দুটো এবার একদম জীবন্ত, রাগে ভরা। ওরা মিথ্যে বলছে। ফিসফিস শব্দটা চারদিক থেকে আসতে লাগল। পুরোহিত গম্ভীর গলায় বললেন, চুপ, তুই অশান্ত আত্মা, তোর জায়গা এখানে না। হঠাৎ ঘরের সব দরজা জানালা জোরে বন্ধ হয়ে গেল। মেঘলা কাঁদতে শুরু করল। আমি ওকে জড়িয়ে ধরলাম।
কিন্তু আমার নিজের হাতই কাঁপছিল। হঠাৎ পুতুলটা মাটিতে পড়ে গেল। সব কিছু এক মুহূর্তে শান্ত। তারপর খুব ধীরে কিন্তু পরিষ্কার একটা কণ্ঠ শোনা গেল, আমার নাম নন্দিনী। ঘরের মাঝখানে যেন একটা ছায়া তৈরি হলো। আমি তাকিয়ে দেখলাম সেই মেয়েটা যাকে আমি আয়নায় দেখেছিলাম। সে এবার স্পষ্ট, চোখে অদ্ভুত দুঃখ আর রাগ মিশে আছে। আমি কাউকে ক্ষতি করতে চাইনি, সে বলল। আমাকে মেরে ফেলেছিল কারণ আমি সত্যিটা জানতাম। বাবা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কোন সত্যি? নন্দিনীর কণ্ঠ ঠান্ডা হয়ে গেল। এই গ্রামেরই কিছু লোক আমাকে ব্যবহার করেছিল, তারপর সব লুকানোর জন্য। তার কথা শেষ হবার আগেই পুরোহিত জোরে বললেন, থাম, ওর কথা বিশ্বাস করবি না। অশান্ত আত্মা সব সময় মিথ্যে বলে। নন্দিনী ধীরে ধীরে আমার দিকে তাকালো। তুমি কি আমাকে বিশ্বাস করো না অর্ণব? আমি চুপ। আমার মাথার ভিতর যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে পুরোহিত বলছেন ওকে মুক্তি দেওয়া যাবে না, অন্যদিকে নন্দিনীর চোখে যে স্পষ্ট দেখছি সেটা কি মিথ্যে? পুরোহিত আমাকে একটা পবিত্র সুতো দিলেন, বললেন, এটা পুতুলটার চারপাশে বেঁধে দে, এতেও আবার বন্দী হয়ে যাবে। ঠিক তখনই নন্দিনীর কণ্ঠ কাঁপতে লাগল, না প্লিজ, আমাকে আবার অন্ধকারে পাঠিও না। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। আমি পুতুলটার দিকে তাকালাম, আবার নন্দিনীর দিকে। আমার হাত কাঁপছে। আমি কি করব? ঠিক তখনই হঠাৎ মেঘলা চিৎকার করে উঠল। আমরা সবাই তাকালাম। মেঘলার চোখ পুরো সাদা হয়ে গেছে, আর তার মুখ দিয়ে অন্য একটা কণ্ঠ বেরোচ্ছে, দ্রুত করো অর্ণব, সময় শেষ হয়ে আসছে। আমি বুঝে গেলাম নন্দিনী আর অপেক্ষা করছে না। মা চিৎকার করে কাঁদছেন, মেঘলাকে বাঁচাও। পুরোহিত জোরে বললেন, আর দেরি করিস না, সুতোটা বেঁধে দে। আমার হাত কাঁপছে। একদিকে আমার ছোট বোন, অন্যদিকে সেই অদ্ভুত মেয়ে নন্দিনী। নন্দিনী ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো, তার চোখে জল। আমি শুধু মুক্তি চাই, আমি কাউকে আর কষ্ট দেব না। কিন্তু ঠিক তখনই মেঘলার শরীরটা হঠাৎ কেঁপে উঠল। সে জোরে হেসে উঠল, একটা অচেনা ঠান্ডা হাসি। ওর কথা বিশ্বাস করো না। মেঘলার গলায় অন্য কণ্ঠ, ওকে মুক্তি পেলেই সব শেষ। আমার মাথা ঘুরছে, আমি বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব। হঠাৎ পুরোহিত মন্ত্র পড়তে পড়তে পুতুলটার দিকে এগোলেন, কিন্তু তার আগেই পুতুলটা নিজে থেকেই ফেটে গেল। ভিতর থেকে একটা ঠান্ডা হাওয়া বের হলো। ঘর অন্ধকার হয়ে গেল। নন্দিনীর কণ্ঠ এবার বদলে গেছে, আগের মতো কাঁদো কাঁদো না, বরং গভীর, ভয়ঙ্কর। তোমরা আমাকে এতদিন বন্দি করে রেখেছিলে। আমি পিছিয়ে গেলাম। আমি আর বন্দি থাকব না। তার শরীরের চারপাশে ছায়া ঘুরতে লাগল। পুরোহিত চিৎকার করে বললেন, দেখলি, এটাই ওর আসল রূপ। আমার হঠাৎ মনে পড়ল কাগজে লেখা ছিল, ওকে মুক্তি দিও না। আমার হাত থেকে সুতোটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে মেঘলার হাত ধরলাম। আমি আছি, কিছু হবে না। তার শরীর ঠান্ডা হয়ে গেছে। নন্দিনী ধীরে ধীরে আমাদের দিকে এগোতে লাগল। সবাইকে সত্যিটা জানতে হবে। ঘরের চারদিকে জিনিসপত্র নড়তে শুরু করলো, কিন্তু এবার আমি ভয় পেলেও থামলাম না। আমি সুতোটা তুলে নিলাম আর জোরে পুতুলের ভাঙা অংশগুলো একসাথে জড়িয়ে ধরলাম। নন্দিনী চিৎকার করে উঠল, না! আমি চোখ বন্ধ করে সুতোটা শক্ত করে বেঁধে দিলাম। পুরোহিত মন্ত্র পড়তে লাগলেন আরও জোরে। ঘরের ভিতর ঝড়ের মতো আওয়াজ। তারপর হঠাৎ সব থেমে গেল। আমি চোখ খুললাম। ঘর আবার স্বাভাবিক। মেঘলা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। মা ওকে জড়িয়ে ধরলেন। পুরোহিত ধীরে ধীরে বললেন, ওকে আবার বন্দি করা গেছে। আমার বুকের ভিতর চাপা ব্যথা। আমি পুতুলটার দিকে তাকালাম। এবার সেটা ভাঙা, নিস্তব্ধ। কিন্তু ঠিক তখনই আমি খুব হালকা একটা শব্দ শুনলাম, এটা শেষ নয় অর্ণব। ঘটনার পর কয়েকদিন কেটে গেছে। বাড়ি আবার আগের মতো শান্ত, কিন্তু আমার ভিতরটা আর আগের মতো নেই। মেঘলা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সে সেই রাতের কিছুই মনে করতে পারে না। মা বাবাও আর বিষয়টা নিয়ে কথা বলতে চান না। পুতুলটার ভাঙা অংশগুলো পুরোহিত হরিদাস মুখার্জি নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন,
এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম সব ঠিক হয়নি। প্রতিদিন রাতেই আমি একই স্বপ্ন দেখতে লাগলাম। আমি একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে, চারদিকে কুয়াশা, তার মধ্যে থেকে নন্দিনীর কণ্ঠ, তুমি আমাকে কেন থামালে অর্ণব? আমি বলি, তুমি সবাইকে ক্ষতি করতে পারতে। সে ধীরে ধীরে সামনে আসে, তার মুখে দুঃখ কিন্তু চোখে রাগ। আমি শুধু সত্যিটা বলতে চেয়েছিলাম। তারপর হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। আমি ঘেমে উঠে জেগে যাই। একদিন বিকেলে আমি একা বসেছিলাম। হঠাৎ আমার মনে হলো, পুরোহিত যা বলেছিলেন সেটা কি পুরো সত্যি? আমি গ্রামের পুরনো লাইব্রেরিতে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো খবরের কাগজ পেলাম। সেখানে লেখা, কিশোরী নন্দিনীর রহস্যজনক মৃত্যু। আমি কাপা হাতে পড়তে লাগলাম। খবরটা বলছে, নন্দিনী গ্রামের কিছু প্রভাবশালী লোকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিল। তারা অবৈধ কাজ করছিল। তারপর হঠাৎ একদিন নন্দিনী নিখোঁজ। কয়েকদিন পর তার মৃতদেহ পাওয়া যায়। কিন্তু কেসটা বন্ধ হয়ে যায়, কারণ প্রমাণ নষ্ট হয়ে গিয়েছিল। আমার বুক ধক করে উঠল। আমি দৌড়ে বাড়ি ফিরলাম। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, নন্দিনী কি সত্যি মিথ্যে বলছিল? ঠিক তখনই আমি দেখলাম আমাদের বাড়ির সামনে সেই বয়স্ক লোকটা দাঁড়িয়ে, যে আমাকে পুতুলটা দিয়েছিল। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনি কে? লোকটা ধীরে ধীরে হাসল। আমি তো শুধু পথ দেখিয়েছি। আমি রাগে বললাম, কিসের পথ? লোকটা বলল, সত্যিটা সামনে আনার পথ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি কি ভাবো ওই পুরোহিত তোমাকে সত্যি কথা বলেছিল? আমি কিছু বলতে পারলাম না। লোকটা আবার বলল, নন্দিনীকে শুধু যারা মেরেছিল তারাই না, যারা তাকে চুপ করিয়ে রাখতে চেয়েছিল তারাও অপরাধী। তারপর সে ধীরে ধীরে চলে গেল। এবার আমি তাকিয়েই রইলাম। সে এইবার অদৃশ্য হলো না। সেই রাতেই আমি চুপচাপ পুরোহিতের বাড়ির দিকে গেলাম। জানালার ফাঁক দিয়ে ভিতরে তাকালাম। আমি যা দেখলাম, আমার শরীর জমে গেল। ঘরের মধ্যে সেই পুতুলটা আবার জোড়া লাগানো, আর পুরোহিত হরিদাস মুখার্জি তার সামনে বসে মন্ত্র পড়ছেন। তার মুখে অদ্ভুত হাসি। এবার আর কেউ তোকে মুক্তি দিতে পারবে না। আমি বুঝে গেলাম সবচেয়ে বড় সত্যটা। পুরোহিতই খারাপ লোকগুলোকে সাহায্য করেছিল নন্দিনীকে বন্দি করতে। হঠাৎ পুতুলটার চোখ খুলে গেল, সোজা আমার দিকে তাকালো। আমার শরীর কাঁপতে লাগলো। তার ঠোঁট আস্তে নড়ল। তুমি এখনো আমাকে বাঁচাতে পারো। আমি পেছনে সরে এলাম। আমার সামনে দুটো পথ, সত্যিটা প্রকাশ করা নাকি ভয় পেয়ে চুপ থাকা। ঠিক তখনই ঘরের ভিতর থেকে পুরোহিতের কণ্ঠ, কে ওখানে? আমি দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে দরজা খোলার শব্দ। আমার পা থেমে গেল। কেন জানি না, কিন্তু এবার আমার আর পালাতে ইচ্ছে করল না। আমার মাথার ভেতরে শুধু একটা কথাই ঘুরছিল, যদি নন্দিনী সত্যি বলে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। পুরোহিত হরিদাস মুখার্জি দরজার সামনে দাঁড়িয়ে, তার চোখ দুটো অদ্ভুত ঠান্ডা। এই সময় এখানে কেন অর্ণব? তার গলায় আগের মতোই সেই শান্ত ভাব। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি ওকে বন্দি করে রেখেছেন, তাই না? পুরোহিতের ঠোঁটে হালকা হাসি ফুটল। সব সত্যি জানতে নেই বাবা। ঘরের ভেতর থেকে পুতুলটার ফিসফিস শোনা গেল, অর্ণব। আমার বুক ধক করে উঠল। আমি সাহস করে ভিতরে ঢুকে পড়লাম। পুতুলটা মাটির উপর রাখা, কিন্তু তার চোখ খোলা, সোজা আমার দিকে তাকিয়ে। পুরোহিত বললেন, ওকে মুক্তি দিলে কি হবে জানিস? বিশৃঙ্খলা, মৃত্যু, প্রতিশোধ। আমি জোরে বললাম, ওর সাথে অন্যায় হয়েছে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। ধন্যবাদ। নন্দিনীর কণ্ঠ খুব আস্তে ভেসে এলো। পুরোহিত এবার গম্ভীর হয়ে গেলেন, তুই বুঝতে পারছিস না তুই কি করতে চলেছিস। আমি ধীরে ধীরে পুতুলটার কাছে গেলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু এবার আমি থামলাম না। পুতুলটার চারপাশে বাঁধা পবিত্র সুতোটা আমি আস্তে আস্তে খুলতে শুরু করলাম। পুরোহিত চিৎকার করে উঠলেন, থাম! তিনি আমার দিকে এগোতে গেলেন,
কিন্তু হঠাৎ যেন কিছু তাকে আটকে দিল। ঘরের চারপাশে ছায়া ঘুরতে লাগল। নন্দিনীর কণ্ঠ এবার স্পষ্ট, এবার আমি মুক্ত। শেষ সুতোটা খুলে গেল। হঠাৎ ঘরের বাতাস একদম ঠান্ডা হয়ে গেল। পুতুলটা নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে একটা ছায়া তার ভেতর থেকে বেরিয়ে এলো। নন্দিনী। সে দাঁড়িয়ে আছে, আগের মতো কষ্ট ভরা নয়, এবার তার চোখে দৃঢ়তা। সে পুরোহিতের দিকে তাকালো। তুমিও ছিলে তাদের মধ্যে। পুরোহিত পিছিয়ে গেলেন। আমি শুধু তোকে আটকে ছিলাম। নন্দিনীর কণ্ঠ ঠান্ডা। সত্যিটা চেপে রাখতে সাহায্য করেছিলে। ঘরের আলো দপদপ করতে লাগল। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু চোখ সরাতে পারছিলাম না। নন্দিনী আমার দিকে একবার তাকালো। ভয় পেও না, আমি নির্দোষদের কিছু করব না। পরের কয়েকদিন গ্রামের পরিবেশ বদলে গেল। যারা একসময় নন্দিনীর ক্ষতি করেছিল তাদের এক একে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। কেউ অসুস্থ হয়ে পড়ল, কেউ হঠাৎ সবকিছু স্বীকার করে নিল। পুরোহিত হরিদাস মুখার্জি একদিন হঠাৎ গ্রাম ছেড়ে চলে গেলেন। কেউ আর তাকে দেখেনি। গ্রামে পুরনো কেস আবার খোলা হলো। সব সত্যি ধীরে ধীরে সামনে আসতে লাগল। আসলে নন্দিনী গ্রামের কিছু লোকের অবৈধ কাজ, যেমন জমি দখল, টাকা আত্মসাৎ বা অন্য বেআইনি কাজ সম্পর্কে প্রমাণ জোগাড় করেছিল। সে এই সত্য বাইরে প্রকাশ করতে চেয়েছিল। এটাই তার জন্য বিপদ ডেকে আনে। এক রাতে আমি একা বসেছিলাম। হালকা বাতাস বইছে। হঠাৎ আমি সেই পরিচিত কণ্ঠ শুনলাম, অর্ণব। আমি শান্ত গলায় বললাম, সব শেষ? কিছুক্ষণ নীরবতা। তারপর, ন্যায় শুরু হয়েছে, শেষ না। আমি আকাশের দিকে তাকালাম। ভয় আর নেই, শুধু একটা অদ্ভুত শান্তি। কারণ আমি জানি, কিছু গল্পে ভূত ভয় দেখাতে আসে না, সত্যিটা সামনে আনতেই ফিরে আসে। তো ভিউয়ার্সরা, আমার আজকের বলা গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন হাড় হিম করা ভূতের গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ডোন্ট ফরগেট ক্লিক দ্য বেল আইকন। তো ভিউয়ার্সরা, আজকের জন্য টাটা। দেখা হবে নতুন একটা হাড় হিম করা ভূতের গল্প নিয়ে।